প্রায় 180 কিলোমিটার বা 112 মাইল জায়গা জুড়ে বিস্তৃত ডেরিয়েন গ্যাপ কলম্বিয়া এবং পানামার মধ্যবর্তী এলাকা হিসেবে পরিচিত। পৃথিবীর বুকে মৃত্যুপুরীর আরেক নাম হচ্ছে ডেরিয়েন গ্যাপ। নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে কানেক্টেড হতে না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ডেরিয়েন গ্যাপ। এতটা বিপজ্জনক জেনেও সাউথ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর নর্থ আমেরিকায় পাড়ি জমানোর চেষ্টা করে কেবল একটা ভালো জীবনযাপনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ডেরিয়েন গ্যাপে এমন কি আছে যা মানুষের জীবন কেড়ে নিচ্ছে? আর 21 শতাব্দীতে এসেও যখন গোটা দুনিয়া এতটা প্রযুক্তি নির্ভর, তবুও কেন ডেরিয়েন গ্যাপে কোনো প্রকার রোড কিংবা রেলওয়ে নির্মাণ করা সম্ভব হয়নি? এর কিছু রিজনের মধ্যে অন্যতম হচ্ছে এখানকার বিরূপ আবহাওয়া। ডেরিয়েন গ্যাপ ইকুয়েডর অঞ্চল থেকে প্রায় 200 কিলোমিটার উপরের দিকে অবস্থিত, আর এই এলাকাটি সবসময় অত্যাধিক গরম হয়ে থাকে। আবার ডেরিয়েন গ্যাপের নর্থ এবং সাউথ অঞ্চলে আটলান্টিক এবং প্যাসিফিক সাগর রয়েছে। ডেরিয়েন গ্যাপের পুরো অঞ্চল জুড়ে ঘন বন জঙ্গল থাকায় বছরের প্রায় 4/3 সময় জুড়ে এখানে ভারী বৃষ্টিপাত হয়, আর তাই পুরো অঞ্চলের বিভিন্ন এলাকা ছোট এবং মাঝারি বন্যা হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন স্থানে ছোট বড় জলপ্রপাত এবং পাহাড়ি ধসের মতো ঘটনা এখানে নিয়মিতই দেখা যায়। ডেরিয়েন গ্যাপ থেকে মানুষের বেঁচে না ফেরার দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ, মাকড়সা, পোকামাকড় এবং মশা এই অঞ্চলেই বিদ্যমান। জীবনের ঝুঁকি নিয়ে এই মৃত্যুপুরীর অক্লান্ত পথ চলার মাঝে বাধা হয়ে দাঁড়ায় এখানকার প্রাণীকুল। 180 কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলের আশেপাশে কোনো হাসপাতাল কিংবা বসতভিটা না থাকায় এখানকার বেশিরভাগ মানুষ মারা যায় ম্যালেরিয়া, ডেঙ্গু কিংবা সাপের কামড়ে। এখন কথা হচ্ছে, এত কিছুর পরেও এখানকার সড়ক কিংবা রেলওয়ে নির্মাণ করাটা বেশ চ্যালেঞ্জিং হলেও আমেরিকার মতো কান্ট্রির জন্য এটা অসম্ভব কিছুই না। কিন্তু ঠিক কি কারণে তারা এখানকার ডেভেলপমেন্টের জন্য কখনো কোনো পদক্ষেপই নেয়নি? আসলে এখানে কিছু পলিটিক্যাল ইস্যু রয়েছে। কিছু কান্ট্রি যেমন নর্থ আমেরিকা এবং পানামা কখনো চায়নি এই অঞ্চলটির ডেভেলপমেন্ট হোক। 19 শতকের দিকে পানামা রাষ্ট্র ছিল কলম্বিয়ার অংশ। তবে এই ডেরিয়েন গ্যাপের কারণে কলম্বিয়ান সরকার পানামার উপরে কন্ট্রোল রাখতে বেশ হিমশিম খাচ্ছিল। তাই কলম্বিয়ান সরকার পানামার উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য সমুদ্র পথ ব্যবহার করত, আর ধীরে ধীরে পানামা তাদের নিজেদের আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করলো। তবে বড় কোনো দেশের সাপোর্ট ছাড়া তারা নিজেদের দেশের জন্য স্বীকৃতি পেতই না। সে সময় আমেরিকার কিছু রাজনৈতিক জটিলতার কারণে তাদের বাণিজ্যিক শিপগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়ার জন্য পুরো সাউথ আমেরিকা ঘুরে আসা লাগতো, যা তাদের জন্য বেশ ব্যয়বহুল তো ছিলই, পাশাপাশি এটা ছিল প্রচুর টাইম কনজিউমিং। তখন তারা এর সলিউশন হিসেবে আর্টিফিশিয়াল ভাবে পানামা ক্যানেল তৈরি করে। এর ফলে আমেরিকান শিপ তো এক পাশ থেকে অন্য পাশে যেতে পারছিলই, পাশাপাশি আমেরিকান নেভির জন্য এটা ছিল বিশাল একটা প্লাস পয়েন্ট। তবে যেহেতু পানামা তখনও কলম্বিয়ার অংশ, তাই কলম্বিয়া চাইতো না পানামা ক্যানেলের কন্ট্রোল আমেরিকার দখলে চলে যাক। তবে পানামা বরাবরই চাচ্ছিল নিজেদের দেশ হিসাবে স্বীকৃতি পেতে। আর অবাক করা বিষয় হচ্ছে, আমেরিকা তখন পানামার রাজনৈতিক ব্যাকবোন হিসেবে সাপোর্ট করেছে। তার ফলস্বরূপ 1903 সালে পানামা নিজেরাই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। পানামা সরকার স্বাধীনতার পরে তাদের পানামা ক্যানেলের আশেপাশের সম্পূর্ণ জায়গা আমেরিকান সরকারকে পার্মানেন্টলি লিজ দিয়ে দেয়। তবে 1999 সালে আমেরিকান সরকার পানামা ক্যানেলকে আবারও পানামা সরকারের কাছে হস্তান্তর করে দেয়। কিন্তু আজও এই পানামা ক্যানেল আমেরিকা এবং অন্যান্য কান্ট্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে এসেও পুরো বিশ্বের 6% বাণিজ্যিক শিপ এই ক্যানেল দিয়ে চলাচল করে। এটি একমাত্র ক্যানেল যা আটলান্টিক এবং প্যাসিফিক সমুদ্রকে কানেক্ট করে। প্রতি বছর 13 থেকে 14,000 কার্গো শিপ এই ক্যানেল দিয়ে চলাচল করে। ইস্ট এশিয়া আর আমেরিকার বেশিরভাগ বাণিজ্য এই রাস্তা দিয়ে হয়, আর তাই আমেরিকা এবং চায়না এই ক্যানেলের ব্যবহার সবচেয়ে বেশি করে থাকে। এখন যদি আমরা আবারও ডেরিয়েন গ্যাপের প্রসঙ্গে ফিরে আসি, তাহলে যেহেতু এটি পানামা এবং কলম্বিয়ার মধ্যবর্তী অঞ্চল, তবে বিগত কিছু বছর যাবৎ কলম্বিয়া প্রচুর ইন্টারনাল ভায়োলেন্স এবং ইনস্টেবিলিটির মধ্যে রয়েছে। তাছাড়া এখানকার ড্রাগ মাফিয়া পুরো সাউথ এশিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। গোটা বিশ্বের সবচেয়ে বেশি কোকেন কলম্বিয়াতেই তৈরি হয়, যা সাউথ আমেরিকার সব রাজ্য এবং নর্থ আমেরিকা পর্যন্ত প্রোভাইড হয়ে যায়। আর এই ডেরিয়েন গ্যাপের কারণেই স্মাগলাররা এই রাস্তা অ্যাভয়েড করে সমুদ্র পথের আশ্রয় নেয়। তবে দেখা যায় কিছু স্মাগলিং সাকসেস হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পানামা কোস্টগার্ড এই স্মাগলিং আটকে নেয়।
আমেরিকান সরকার ভালোভাবে জানে যে ডেরিয়ান গ্যাপের মধ্যে সড়ক কিংবা রেলপথ নির্মাণ করলে কলম্বিয়ানরা পানামা ক্যানেল ডিস্ট্রয় করতে পারে। তাছাড়া পানামা হয়ে মেক্সিকো এবং পুরো নর্থ আমেরিকায় অনিয়ন্ত্রিত ড্রাগ স্মাগলিং শুরু করতে পারে। বাই এনি চান্স পানামা এবং কলম্বিয়ান সরকারের মধ্যে ডেরিয়ান গ্যাপের ডেভেলপমেন্টের কোনো চুক্তি হলেও আমেরিকা তা কখনোই মেনে নেবে না। এবারে আসা যাক ডেরিয়ান গ্যাপ ডেভেলপমেন্ট না করার শেষ রিজন, আর তা হলো ইল্লিগাল মাইগ্রেশন আটকানো। সাউথ আমেরিকা অর্থাৎ ল্যাটিন আমেরিকা ইকোনমিক্যালি, পলিটিক্যালি এবং লিভিং ওয়াইজ নর্থ আমেরিকা থেকে অনেক গুণ পিছিয়ে রয়েছে। সাউথ আমেরিকার বেশিরভাগ কান্ট্রি কারাপশন, রিগভর্নমেন্ট এবং পলিটিক্যাল আনস্টেবলের শিকার, আর এই কারণে এখানকার লাখো মানুষ ভালো জীবন কাটানোর জন্য কিছু মাইল দূরে নর্থ আমেরিকায় পাড়ি জমানোর স্বপ্ন দেখে। তবে আমেরিকায় কিছু বছর যাবৎ তাদের ইমিগ্রেশন পলিসি অনেক হার্ড করে ফেলেছে, আর তাই এই মানুষগুলো ইল্লিগাল ভাবে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পায় না। গরিবি, বর্বরতা এবং অতিষ্ঠ জীবন থেকে মুক্তি পেতে কিছু মানুষ এই 10 দিনের ডেরিয়ান গ্যাপ সফর বেছে নেয়। তারা জানে এই রাস্তায় ডেরিয়ান গ্যাপ হচ্ছে তাদের জন্য এক মৃত্যু কূপ, কিন্তু তবুও তারা ভেবে নেয় এই অসহায় জীবন কাটানোর চেয়ে হয়তো মৃত্যুই অনেক ভালো। তাই তারা জীবনের বাজি ধরে বেরিয়ে পড়ে। আর অবাক করা বিষয় হচ্ছে এই ডেরিয়ান গ্যাপ মরণ ফাঁদ জেনেও এখানে আসা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কেননা ক্ষুধা এবং দারিদ্রতা তাদের এতটাই গ্রাস করে ফেলেছে যে তাদের কাছে অন্য কোনো চয়েস থাকছে না। এখান থেকে কিছু সংখ্যক মানুষ বেঁচে ওপারে ফিরে গেলেও তাদের বেশিরভাগেরই মানসিক সমস্যায় ভুগতে হয়। ক্ষুধা মানুষকে কত কিছুই না করায়, আর এসব কারণেই ডেরিয়ান গ্যাপ ডেভেলপমেন্ট করা হয় না, আর ভবিষ্যতে কখনো করা হবেও না হয়তো। একদিকে নর্থ আমেরিকা গোটা দুনিয়ার ইকোনমির শীর্ষে রয়েছে, আর অন্যদিকে সাউথ আমেরিকা ক্ষুধা, দরিদ্রতা এবং রাজনৈতিক অস্থিরতার গোলকধাঁধায় আবদ্ধ।